দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান লিডার্স ক্যাটেগরিতে ডোনাল্ড ট্রাম্প, কিয়ার স্টারমার, পোপ লিও নেতানিয়াহু কিংবা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সিংহ এবং জোহরান মামদানিদের তালিকায় নাম উঠে এসেছে। আ কোন বিবেচনায় এই নাম উঠে আসে এবং তারেক রহমানের নাম সরকারের হানিমুন পিরিয়ড পেরোনোর আগেই কিভাবে প্রভাবশালী নেতা হয়ে উঠলেন? এই বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব। এই আলোচনার মধ্যে আরো একটি বিষয় আসবে সেটি হচ্ছে কি চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে সরকার প্রধান হিসেবে রয়েছে? এবং এই আ স্বীকৃতির পরে কোন ধরনের প্রতিক্রিয়াগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজকে। আর আলোচনার বিষয় তারেক রহমান কেন বিশ্বের প্রভাবশালীদের তালিকায়? এই আলোচনায় আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি চলে যাচ্ছে আজকের বার্তা কক্ষের অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ। আপনাকে স্বাগত। জি। ১ম এ যেটি বলছিলাম, তারেক রহমান বিশ্বের প্রভাবশালীদের তালিকায় টাইম ম্যাগাজিনের ১ম ১০০ জনের তালিকায় তার নাম চলে এসেছে। আ এটি আসার সঙ্গে, সঙ্গে সেই রিপোর্টে আরো বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যে তিনি ১৭ বছর দেশের বাইরে ছিলেন। সেই বিষয়টি এসেছে। সাথে, সাথে এসেছে সরকার গঠন করার পরে তার হানিমুন পিরিয়ড হয়তো সংক্ষিপ্ত হবে। আপনার কাছে মনে হয় কিনা যে হানিমুন পিরিয়ড শেষ হয়েছে? আর দ্বিতীয়টি হচ্ছে যে হানিমুন পিরিয়ডের প্রসঙ্গ যখন আসছে তার আগেই এই স্বীকৃতি সেটাতে আসলে কি মিন করে? আচ্ছা, কয়েকটা কারণ আমার কাছে মনে হয়। বাংলাদেশের এই গণতন্ত্র প্রত্যাবর্তন এটা সত্যিই একটা অবিস্মরণীয় ঘটনা ছিল। যখন বাংলাদেশে স্বাধীন ভোট হবে কিনা, নিরপেক্ষ ভোট হবে কিনা, এরকম বিষয়টা একেবারে সুদূর পরাহত হয়ে গেছিল। তখন আ সেই মুহূর্তে বাংলাদেশের এরকম একটি নির্বাচন এভাবে ব্যাক করাটা, এটা হয়তো বিশ্ব প্রত্যক্ষ করেছে। বিশ্বের কাছে দেখেন যত যাই বলেন না কেন, তারা ৩ টা শক্তিকে এখানে মনে করে। একটা ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি দুটোকেই গণতান্ত্রিক শক্তি হিসেবে মনে করে। আরেকটা হচ্ছে দক্ষিণপন্থী মানে একটা দল বা জোট তারা চিন্তা করে। তার মধ্যে অনেকগুলি আছে, হেফাজত, জামাত-টামাত মিলায়। মানে ধর্মভিত্তিক দল। হ্যাঁ, ধর্মভিত্তিক দল। তো ধর্মভিত্তিক দলটার ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠা শুধু পশ্চিমাদের না, প্রতিবেশী ভারতেরও আছে। তো সেই কারণে একটা বাংলাদেশে একটা গণতন্ত্রের একটা উত্থান ঘটুক, আবার অভ্যুদয় ঘটুক, আবার প্রত্যাবর্তন ঘটুক, সেটা হয়তো বিশ্বের একটা নজরে ছিল। সেই কারণে তারেক রহমানের বা বিএনপির বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের ক্ষমতায় আসাটা এবং এটা বেশ প্রভাব না থাকলে তারেক রহমান তো ধরেন লম্বা সময় লন্ডনে ছিলেন। তো এত অল্প সময়ের মধ্যে ফেরার কত ১ মাস কি ১.৫ মাসের মাথায় নির্বাচন করে চলে আসা এবং একটা বড় সংখ্যায় আসন নিয়ে চলে আসাটাকে একটা প্রভাব, মানে ভূমিধস বিজয় বলা চলে। ভূমিধস বিজয় মোট কথা। তো এটা তো সহজ ছিল না। এই পথ পর্যন্ত আসাটা অনেকটা ঝুঁকি ছিল এবং শেষের দিকে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু একটা শঙ্কার মধ্যে ছিল যে বাংলাদেশ কি উগ্রতার দিকে যাবে, সাম্প্রদায়িকতার দিকে চলে যাবে, নাকি গণতন্ত্রের পথে আসবে। গণতন্ত্রের পথে আসতে গেলে যেহেতু আওয়ামী লীগের অস্তিত্ব নেই নির্বাচনে, সুতরাং বিএনপি ছাড়া কিন্তু কোনো বিকল্প ছিল না। ফলে বিএনপিকে ঘিরে কিন্তু অনেকগুলো শক্তি, যে শক্তিগুলো নরমালি বিএনপিকে পছন্দ করতো না, তারাও কিন্তু আর কোনো তার অপশন ছিল না। সেও কিন্তু বিএনপির পতাকা তলে হাজির হয়েছে। ফলে অনেকগুলো শক্তিকে, অনেকগুলো রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিকে বিএনপি তার কাছে টেনে আনতে পারছে এবং একই সঙ্গে বিশ্বশক্তিও তো পশ্চিমা বা সারা বিশ্ব বাংলাদেশে কি ধরনের সরকার দেখতে চায়, এটা যদি বলা হয় তাহলে অবশ্যই তারা একটা গণতান্ত্রিক সরকার চায়, যে সরকারের মধ্য দিয়ে প্রতি ৫ বছর পর পর একটা নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, অর্থাৎ একটা গণতন্ত্রের পালাবদল তারা চায়। আপনার এখন পর্যন্ত যে বিশ্লেষণ মানে বিশ্লেষণটা আমি যা বুঝলাম, এটা যদি ঠিক বুঝে থাকি তাহলে সব দিক থেকেই এই যে বিএনপির প্রতি আস্থা সেটা আসলে তারেক রহমানের
কোর্টে গিয়ে পড়েছে। জি, জি, জি। তাই তো? হ্যাঁ। তাতে তিনি আসলে প্রভাবশালী হয়ে উঠেছেন নানা দিক থেকে। এটিই হয়তো টাইম ম্যাগাজিনের এটাতে প্রভাব পড়েছে। আমি ধরে নিচ্ছি। কিন্তু আপনি এভাবে বিবেচনা করেন, আপনি যে গণতান্ত্রিক আন্দোলনের কথা বললেন, সেই আন্দোলনে প্রত্যক্ষভাবে একেবারে সামনে থাকা আ যে রাজনৈতিক শক্তি বলবো আমি হুম, বা অরাজনৈতিক যেভাবে বললেন সেই সময়ের, পরবর্তীতে তারাও কিন্তু দল গঠন করেছে যেটির নাম এনসিপি। হুম, হুম। কিন্তু তারা এই রাজনৈতিক পরিবেশের মধ্যে থেকেই তাদের জন্ম হলো। তারা এখানে আন্দোলন করলেন। তারা এখানে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তারা কেন মাত্র ৬ টি সিটের মধ্যে বন্দী হয়ে গেলেন? আচ্ছা, এটার একটা তারেক বাস্তবতা। রহমান সেখানে এগিয়ে জি, গেলেন কেন? এখানে একটা বাস্তবতা হলো, এখানে একটা আ ভুল রাজনীতির চক্করে তরুণরা পড়ছে। এবং আমরা যে একটা অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচনের দিকে গেলাম না, হুম, এইটার খেসারত আসলে এই তরুণ শক্তি, যাদের একটা বিরাট সম্ভাবনা ছিল, যারা একটা নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়, তার হাত ধরে আবার গণতন্ত্রের অভ্যুদয় এইটাও ঘটতে পারত। হুম, কিন্তু ঘটনাক্রমে যে রাজনৈতিক শক্তিটা ক্ষমতায় আসলো, তারা সংস্কার, বিচার এইসবের নামে তারা অ্যাকচুয়ালি এক ধরনের প্রতিহিংসার চর্চা করলো এবং মানে গণতন্ত্রের বদলে এক ধরনের উৎকণ্ঠা আ যোগান দিল। উগ্রতার আ হুম, উগ্রতাকে প্রশ্রয় দিল, সাম্প্রদায়িকতা প্রশ্রয় দিল। আপনি ১৮ মাসে অনেকগুলো ঘটনাকে যদি আপনি এক জায়গায় করেন, দেখবেন যে এর পেছনে সব ছিল হচ্ছে তৌহিদি জনতার নাম করে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, যেখানে হুম, কোনো রাজনৈতিক দল মদদ দিয়েছে। সেই মদতকারী দলের সাথে যখন নাকি এনসিপি তার হুম, নিজের অবস্থানটাকে সরায় নিয়ে এসে যখন নাকি ওই ভাগ-বটোয়ারার রাজনীতির মধ্যে গেল। হুম, ১ম এ হলো ভুল ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট, হুম, যার মূল লক্ষ্য হওয়া উচিত ছিল নির্বাচন। সাথে অবশ্যই বিচার হুম, সংস্কার সেগুলি হইতেই পারত। কিন্তু মূল টার্গেটটা হওয়ার দরকার ছিল একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। হুম, সেই টার্গেট থেকে সরে যেয়ে যখন নাকি তারা ব্যাপক বিস্তৃত ক্ষমতা বিভিন্ন জায়গায় ভাগ করতে থাকলো, সেই ভাগের মধ্যে যখন নাকি তরুণরা ঢুকে গেল, তখন কিন্তু পুরো জিনিসটা মানে লাইনটা আপনার মানে গোলটা কিন্তু গোল পোস্টটা সরে গেল হুম। আরেকদিকে। এই সেটাই হলো এই যে এই খপ্পরে পড়াটা, এই যে ভুলটা, যেই ভুলটা নেপালে হয়নি। হুম, নেপালে দেখেন, নেপালেও তো যেই আম স্বতন্ত্র পার্টি সম্ভবত, হুম, যেই দলটা, সেটা মাত্র ৪ বছর আগে ছিল। কিন্তু নির্জীব অবস্থা। এটা কোনো ইয়ে ছিল না। হুম। ওইভাবে মানে শক্তিশালী কোনো ব্যাপারটা না। শক্তিশালী ছিল না। জাস্ট হুম, কি স্বতন্ত্র পার্টি জানি ছিল নাম এরকম। তো এটা দেখেন, তার মধ্যে আল্টিমেটলি সেখানে তরুণরা এটা সম্ভব হইছে কেন? ওই কোন রকম বিতর্কিত কোন অধ্যায়ের মধ্যে আম যায়নি। আব আ আ কার্কি, সুশীলা কার্কি হুম। তিনি যেতে দেননি। তরুণরাও তখনও কিন্তু তরুণরা আবেগের বশে তার কাছে গেছে। এখন তারা যে বলেছে যে, হ্যাঁ, এটা করেন, ওটা করেন। সে বলছে, "বাবা এইটা তো আমি আমি করতে করতে পারব না। পারব এটা না। তো পার্লামেন্ট করবে। হুম, পার্লামেন্টের বিষয়। তোমরা সেখানে হুম, যাও।" তো সেইটাই হইছে ঘটনা। তো নেপালে যেটা হইতে পারল, আমাদের এখানেও হইতে পারত। কিন্তু ওই যে একটা এমন একটা সরকার হইলো, হুম, যেটা মনে হচ্ছে একটা রেগুলার সরকার। হুম। যেই রেগুলার সরকার হইতে যে বিভিন্ন শক্তির সাথে তারা আপোস করল। এবং আপোস করতে যেয়ে তারা ওই যে সাম্প্রদায়িক শক্তি, উগ্র শক্তি, হুম, এইগুলোকে নিয়ে তারা মনে করল যে এই তাদের ক্ষমতাকে প্রলম্বিত করবে। ওই ফাঁদে পা দিল আমাদের এই তরুণরা। এই ভুল হুম। রাজনীতির খেসারতের কারণে আমরা একটা বিকল্প রাজনৈতিক শক্তির অভ্যুদয় দেখতে পারলাম না। যদি সেটা ঘটতো, তাহলে আমি একদম নিশ্চিত যে আজকে টাইম ম্যাগাজিনে সেই তরুণ আ নেতাদেরই শক্তিগুলি শক্তি। সামনে চলে আসতো। যেভাবে আপনি যেটা বলছিলেন তরুণ নেতৃত্বের নাম আ নেপালের বালেন্দ্র শাহর নাম কিন্তু ওই একইভাবে সামনে চলে এসেছে এবং হুম, হুম, টাইম ম্যাগাজিনের এই আ লিডার্স ক্যাটেগরিতে হুম, বালেন্দ্র হুম, শাহর নাম হুম, এসেছে। হুম, ঠিক একই জায়গায় তারেক রহমানের এই যে পার্থক্যটা আপনি যেটা বললেন আরকি, আপনার কি মনে হয় যে মানে জয় পাওয়াটা বড় কিনা? কারণ হচ্ছে বালেন্দ্র শাহরা সেখানে অভ্যুত্থান করেছেন কিন্তু তারা আবার সরকারও গঠন করেছেন। হুম, হুম, বাংলাদেশে অভ্যুত্থান করেছেন কিন্তু সরকার গঠন করেছে উম তারেক রহমান, হুম, তাই তো? হুম, 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 তার নেতৃত্বে। তো এখানে ব্যাপারটা এটিই দাঁড়াচ্ছে কিনা যে টাইম ম্যাগাজিনের এই শীর্ষ লিডার্স ক্যাটেগরিতে তাদেরকেই নির্বাচন করা হয় যারা আসলে নেতৃত্বের শেষ পর্যন্ত হুম, টেকসই হন। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই। মানে তার একটা হুম, ধারাবাহিকতা আ সেইটা লোক অ লক্ষ্য করা গেছে। যখন নাকি ধরেন আমাদের এখানে তরুণরা ঘুরে চলে গেছে, তখন হুম, সামনে আর তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপির মতন একটা গণতান্ত্রিক শক্তি ছাড়া তারা ছিল না। এবং
তারা যে একেবারে অনুপস্থিত ছিল তা তো না। গত 15 বছরে যতটুকু আন্দোলন, যা কিছু আন্দোলন সব তো বিএনপিকে ঘিরেই হয়েছে। তখন বাকিরা তো ছিল গুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়। সামনে কারা ছিল? বিএনপি। আমরা মানে 5ই আগস্টের পরে যতগুলো রাজনৈতিক মুখগুলো দেখতাম, আমরা তো 5ই আগস্টের আগে মানে এই যে একতরফা যে নির্বাচনটা হলো, মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনকে ঘিরে যে আন্দোলন, তার আগের নির্বাচন সবগুলোর প্রধান মুখ কে মানে ছিল? দশম, একাদশ এবং দ্বাদশ এই 3টা নির্বাচন। এই 3টা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরেন 15টা বছর প্রধান মুখ কারা ছিল? বিএনপি ছিল। স্বাভাবিকভাবেই ওই তরুণরা হয়তো মাঝখানে অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আসতে পারতো, কিন্তু যেহেতু তারা ভুলের চোরাবালিতে চলে গেল, সুতরাং চলে আসলো সেই জায়গাটা, কিন্তু আবার সেই বিএনপি তার জায়গাটা নিয়ে আসলো। সুতরাং এই সমস্ত বিশ্লেষণ আমার ধারণা টাইম ম্যাগাজিন করেই তারা সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে সরকার গঠন করা পর্যন্ত যে নেতৃত্ব, সেইটার প্রধান মুখ হিসেবে বিএনপি বড় দল এবং সেই দলের তিনি প্রধান নেতা, মানে তিনি সেটি ছিলেন। সেই জায়গায় বিবেচনা এটা আসতে পারে। এখন বলা হচ্ছে যে যেহেতু আরেকটি প্রশ্ন আপনার কাছে ছিল আমার, সেটি হচ্ছে যে এই যে পিরিয়ডটা, সেটাকে বলছে হানিমুন পিরিয়ড, এখনো শেষ না হতেই তাকে যে সমস্ত চ্যালেঞ্জের মুখে হতে হবে। তারা 3টি জিনিস উল্লেখ করেছে বিশেষ করে। এক হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, আরেকটি হচ্ছে তরুণদের বেকারত্ব, যেটি মূলত আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, যেটি দিয়ে সূত্রপাত 2018 সালে। আরেকটা হচ্ছে আঞ্চলিক শক্তি, ভারতের সাথে সম্পর্কের অবনতি। এই সমস্ত চ্যালেঞ্জ দ্রুত মোকাবেলা করতে হবে যে নেতাকে, তিনি তারেক রহমান। এটি টাইম ম্যাগাজিন ওই রিপোর্টের মধ্যেই তারা শেষের দিকে এসে উল্লেখ করেছেন। আপনি এই 3টা নিয়ে মনে করেন যে এই 3টি জায়গায় তারেক রহমান খুব দ্রুত একটা সুফল বয়ে আনতে পারবেন, নাকি এখানে চ্যালেঞ্জ থেকে যাবে? না, চ্যালেঞ্জ থেকে যাবে। খুব দ্রুত পারবে না। যেমন ধরেন এই জ্বালানি সংকটটা তো এটা বৈশ্বিক এবং এটা খুবই জাতীয় এবং বৈশ্বিক একসাথে। হ্যাঁ, এবং এটা বলা যায় বিএনপি সরকারের জন্য দুর্ভাগ্য। এইটা না আসলেও চ্যালেঞ্জ গুলো ছিল, কিন্তু এটা বাড়তি একটা যোগ হলো এবং এটা কিন্তু খুবই ভয়াবহ। আমি দেখলাম যে সেদিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে জ্বালানি, এখন এই যুদ্ধ শেষ হয়ে গেলেও জ্বালানি সংকটে যে প্রভাবটা, সেই প্রভাবটা অনেকদিন ভোগাবে বাংলাদেশকে। অর্থমন্ত্রীও কিন্তু একই রকম ধারণা দিয়েছে। তো এটা একটা বাড়তি একটা চ্যালেঞ্জ হলো। বাকি আপনি কর্মসংস্থানের একটা বিশাল চ্যালেঞ্জ, যেটা 1 কোটি লোককে যে চাকরি দেওয়ার কথা বলেছে, সেখানে আমি দেখলাম 5 লাখ যেই শূন্য পদে দেয়া, সেটা দিয়েও কাভার হবে না। 4,68,000 মোট। হ্যাঁ, মানে প্রায় 5 লাখ। 5 লাখ। তারপরে আপনার কৃষক কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, এইগুলি দিয়ে কিছুটা ধরেন ঠেকনা দেয়া যাবে। কিন্তু যদি রপ্তানি না বাড়ানো যায়, যদি বিনিয়োগ না বাড়ানো যায় এবং উদ্যোক্তা তৈরি করা না যায়, তাহলে কিন্তু আপনি চাকরি দিয়ে আপনি 5 লাখ মানুষকে চাকরি দেবেন, টাকা কে দেবে? আপনার সরকারের কোষাগার থেকেই তো দিতে হবে। তার মানে সরকারের এই কোষাগারের উপরে চাপ পড়বে। সেই চাপ আপনাকে করতে হবে। তার মানে এখানে এটা তো উৎপাদন খাত না। তারপরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সবই কিন্তু সরকারের টাকা দিয়ে হচ্ছে। এগুলো হলো জনকল্যাণমূলক হলো কর্মসূচি। এগুলি কারা করে? ইউরোপ, আমেরিকার যেগুলি কল্যাণমূলক রাষ্ট্র, যেগুলি তাদের পক্ষে সম্ভব। আমাদের এখানে ট্যাক্স কত % দেয়? খুবই কম, খুবই কম। এই ট্যাক্সের আমরা রেশিওটা বাড়াতে পারছি না, এবং বাড়ানোর মতন আসলে খুব ইমিডিয়েটলি বেড়ে যাবে এটা বলা যায় না, মানে অসম্ভব ব্যাপার। তো আবার যতটুক মানে সম্ভব, সেটাও আবার ট্যাক্স ফাঁকির একটা বিশাল একটা চক্র জড়িত। বড় বড় যারা ট্যাক্স দেওয়ার যাদের সামর্থ্য আছে, বরং তারা সেই ট্যাক্সটা ফাঁকি দেয়। ফলে এই জায়গাগুলোকে সংস্কার করে সেই জায়গাটা মানে রাজস্ব বাড়ানো, ট্যাক্স বাড়ানো, আবার অন্য হচ্ছে আপনার উৎপাদনশীল খাতগুলো বিনির্মাণ করা, সম্প্রসারিত করা, বহু ছোট ছোট উদ্যোক্তা আপনাকে নির্মাণ করতে হবে। তারা যদি আগায় না আসে, আপনি সরকারি খাত দিয়ে এই বেকারত্ব দূর করতে পারবেন না। প্রাইভেট এই যে এগুলো উদ্যোক্তারা, মানে যখন নাকি তারা খুব কমফোর্টেবল হবে, তারা যখন মনে করবে যে না ঠিক আছে, এখন বিনিয়োগের পরিবেশ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি এগুলি কন্ট্রোলে আছে, তখন কিন্তু অনেক উদ্যোক্তা আসবে, ছোট ছোট তারা ব্যবসা বাণিজ্য করবে। এখন তো একজন মনে করে, ধরেন আমার কাছে 20 লাখ টাকা আছে, ঠিক আছে, আমি চিন্তা করলাম আচ্ছা 20 লাখ টাকা আছে, তার মধ্যে আমি 10 লাখ টাকা দিয়ে আমি একটা ছোটখাটো একটা কিছু একটা করি, হ্যাঁ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য বা একটা অন্য কিছু করি, অনলাইন বিজনেস, যাই করি না কেন। কিন্তু আমি যদি মাথার মধ্যে থাকে
বাপরে এখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, এখানে তো চাঁদাবাজি, যখনই বুঝবে যে আমি ব্যবসা বাণিজ্য করতেছি আমাকে ঝুঁকি। থাবা দেবে, তখন তো আমি মনে করবো যে আচ্ছা এই যে টাকাটা আছে এই টাকাটাই রাখে। এখন আজকেই দেখেন আজকে রিপোর্ট কিন্তু আমি কোন চ্যানেলে দেখলাম যে টাকার কিন্তু অভাব নেই, টাকা প্রচুর আছে কিন্তু বিনিয়োগটা নেই। বিনিয়োগটা নেই। তো বিনিয়োগের এইটা সা এইটা কিন্তু বড় সংকট। বড় এইটা সংকট। কাটাতে গেলে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণে অর্থাৎ নিয়ে আসতে আপনার হবে। কথা শুনে যেটা মানে তার মানে কি আপনি এটাই বলতে চাচ্ছেন যে এই চ্যালেঞ্জ গুলো আসলে এত সহজ না। অনেক মানে কঠিন, অনেক কঠিন। এবং মানে এটা উনি দেশে আসার পরে এবং এটা মোকাবেলা মানে করাটা না করতে যদি হুম। পারে তাহলে এটা কিন্তু এই সাফল্য ধরে রাখা যাবে না। আমি এবার একটু আরেকটা প্রসঙ্গে আসি। বাংলাদেশে এখন পর্যন্ত ৩ জন এই আমরা তো টাইম ম্যাগাজিন ধরে এই কথাগুলো বলছি হুম, যে নেতা নির্বাচিত হয়েছে। আমরা দেখব গত ৩ টি টার্মের যদি নেতাদের নাম দেখি সরকার প্রধান। মানে নেতা বলতে সরকার প্রধান আরকি। এবারে ২০২৬ সালে তারেক রহমান এই তালিকায় নাম আসলো। এর আগের বছর আসলেন ডক্টর ইউনূসের নাম এবং ২০১৮ সালে শেখ হাসিনার নাম আসে। এখন প্রশ্ন হচ্ছে এখানে বিষয়গুলো উল্লেখ করা হয় কেন তারা এই তালিকায় নামটা ওঠানো হলো? শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়েছে সেবার মূলত রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার মানবিক ভূমিকার জন্য। তারেক রহমানের ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং আ এরকম একটা হুম। সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য। আর ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমি এআইকে জিজ্ঞেস করেছি এবং সংবাদগুলো দেখলাম। সেখানে লেখা আছে যে হিলারি ক্লিনটনের লেখা একটি মুখবন্ধের মাধ্যমে তাকে এই হুম, সম্মাননা জানানো হয়। এখন হুম, হুম, আ এই যে ৩ টা কাজ মানে তারেক রহমানের তো একটা পারপাস আমরা পেলাম। হুম, শেখ হাসিনার একটা পারপাস সেটা হুম, যেমনই হোক। হুম। কিন্তু এই পারপাসটা লিখা হলো। কিন্তু একটি মুখবন্ধ সেখানে আসলে কি এমন লেখা ছিল বা ডক্টর ইউনূসের এই প্রভাবের কোন প্রভাবে এই ডক্টর বিবেচনা ইউনূসের প্রভাবটা আমি মানে কারণটা আমি খুব একটা বুঝতে পারি না। একটা হইতে পারে যে সে নোবেল লরিয়েট, তারপরে ১৫ বছরের একটা শাসন থেকে একটা দায়িত্ব নেয়ার একটা চ্যালেঞ্জ, এগুলি হয়তো বিবেচনা করতে পারে। কিন্তু খুব মানে স্পেসিফিক কোনো কারণটা বোঝা যায় না। কারণ যদি আপনি না গণঅভ্যুত্থান বলেন, হুম, সেই গণঅভ্যুত্থান তো তরুণরা করছে। হুম, তাই না? হুম, উনাকে এনে তো বসাইছে। ওই হুম, অর্থে তো উনার কোনো ভূমিকা নেই। আ কিন্তু এমন হইতে পারে যে তখন একটা শূ শূন্য অবস্থা। শেখ হাসিনা পালায় গেছে। তারেক রহমান হুম। লন্ডনে। এরকম একটা ব শূন্য অবস্থায় ব ডক্টর ইউনূসের দায়িত্ব নেয়াটাকে হয়তো টাইম অ্যাপ্রিশিয়েট করা ম্যাগাজিন হয়েছে। অ্যাপ্রিশিয়েট করছে আরকি। কিন্তু আর এরকম মনে হয় কিনা যে নেপালের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ এই হুম, যেকোনো বিবেচনায় এমনভাবে গুরুত্বপূর্ণ তালিকায় উঠে এসেছে টাইম ম্যাগাজিন বা এরকম মানে আলোচনায় যে এখানকার সরকার প্রধানরা এখন টাইম ম্যাগাজিনের কভার পায়। ব্যাপারটা কি এরকম? আ এখন তাদের একটা বৈশ্বিক হয়তো দৃষ্টিভঙ্গি আছে। হুম, সেই দৃষ্টিভঙ্গির হয়তো প্রতিফলন ঘটছে। এবং দেখেন এগুলি নিয়ে যে একেবারে খুব মানে আ সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে, তাও কিন্তু না। আপনি হুম, দেখেন সর্বশেষ যেই নোবেল জয়ী মাচাদো, হুম, ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা। হ্যাঁ। আপনি তার ভূমিকাটা দেখেন। আন্তর্জাতিক গাজার স্বীকৃতির পরেও এটা গাজায় সমালোচনায় আছে। গণহত্যাকে সাপোর্ট করছে। আমেরিকা হুম, মাদুরোকে তুলে নিয়ে গেল। সেই দেশের সে বিরোধী নেত্রী, সেটাকে সে আবার সেলিব্রেট করতেছে। তো ফলে এরকম একটা ব্যক্তির আ নোবেল জয়। এমনকি অং সান সুচির ক্ষেত্রেও হুম, দেখেন যে সে সামরিক শাসনকে কিভাবে তার সাথে একাত্মতা ছিল এবং রোহিঙ্গা বিতরণের হুম, সময় তার ভূমিকাটা হুম। খুব নিন্দনীয় অ অ ছিল। অর্থাৎ মানে আন্তর্জাতিক স্বীকৃতিটা আসলে শেষ কথা না। এগুলোরও শেষ কথা না। সমালোচনা আছে। মানে সমালোচনা এটা আছে। ফলে হুম। টাইম ম্যাগাজিনের হ্যাঁ, তো আরো দূরে আছে। আরো সেই দূরে। নোবেল থেকে অনেক দূরে আছে। ফলে প্রত্যেকটা ব মানে ধরে আমরা আমাদের দেশের প্রেক্ষিতে যেমন সমালোচনা করতে পারবো, বিশ্ব প্রেক্ষিতে অন্যান্য যারা আছে তারাও কিন্তু সেই হুম, দেশে হুম। একটা সমালোচনার মধ্যে চলে আসতে পারে। এবার একটু আমাদের আজকের সংসদ নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা অতীতে বেশ কিছু সমালোচনা দেখতাম যে সংসদ গান গাওয়ার জায়গা নয়। হুম, সংসদ কবিতা বলার জায়গা। এই ধরনের আমরা হুম, সমালোচনা শুনেছি। আ গত ১২ই মার্চে আমরা একটা কবিতা শুনেছি সংসদে। আজকে আবার আরেকটা শুনলাম ডেপুটি স্পিকার কায়সার কামাল ছিলেন। হুম, তিনি হুম, অ্যাপ্রিশিয়েট করেছেন যে এই অর্জন গোটা জাতির এরকম কথা হুম। বলেছেন। তো অ্যাপ্রিশিয়েট করা, ধন্যবাদ জানানো বা কৃতজ্ঞতা জ্ঞাপন এই জিনিসগুলো সংসদে আছে। কিন্তু অ অ্যা কবিতা পড়া এটা মানে আপনার কাছে মনে হয় কিনা যে আ সংসদের কাজ কিনা? না, সেটা তো নাই। কিন্তু ধরেন আ সংসদে এরকম যে আসতে পারে না তা না।
ঘটনা হচ্ছে আমরা এটা আমাদের ধাক্কা লাগে কেন? ধাক্কা লাগে এই কারণে বিগত সময়ের যে এই ধরনের প্র্যাকটিস হয়েছে, যে ধরনের তোলমর্দন হয়েছে এবং একটা কুৎসিত কদাকার একটা পরিবেশ তৈরি করছে। বিদ্যুৎ নিয়ে দেখেন মানে কোকিল কণ্ঠী সেই মমতাজের এত বড় একটা শিল্পী, এত চমৎকার কিন্তু এই বিদ্যুৎ নিয়ে গান গাওয়া, শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন জনের কবিতা, গান, শুধু নাচটা মনে হয় সম্ভবত বাকি ছিল। এই কাণ্ডগুলো করাতে তখন এটা সমালোচনা হয়েছে যে সংসদ কি এই মানে কবিতা পাঠ, গান গাওয়ার জায়গা কিনা। তো সেটার একটা রেশ হয়েছে। কিন্তু এবার দেখেন ২ টা প্রাসঙ্গিকতা আছে। মানে আমি এটা বিএনপির পক্ষে বলছি না বা এটাকে চালু থাকুক সেটা চাই না। সেটা হলো যে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রয়াত নেত্রীকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কবিতা। সেটাও কিন্তু দেখেন তার প্রতি সম্মান, এটা অনার জানানো প্রাসঙ্গিক। ইভেন আজকে যে চিফ হুইপ যেটা করলেন সেটাও আমি অপ্রাসঙ্গিক বলবো না, কারণ তাদের জন্য তো এটা বড় পাওয়া যে তাদের একজন নেতা যে একেবারেই বলা যায় যে ১৭ বছর প্রবার জীবন কাটিয়ে এসে নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতায় নিয়ে আসা, এবং আমরা বলতাম না যে বেগম জিয়া চলে গেলে বিএনপির আর কোনো নেতা থাকবে না, যেমন বলা হয় শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগে হাল ধরার কেউ নেই। তো সেই জায়গায় খুব সফলভাবে তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং টাইম ম্যাগাজিনে আসার এটা আবেগটাকে পুঁজি করেই হয়তো চিফ হুইপ সেই কবিতাটা হয়েছে। কিন্তু দেখার বিষয় এই ধরনের চর্চাগুলো যদি চলতে থাকে, যেহেতু চিফ হুইপ একটা দায়িত্বশীল জায়গা, দেখা যাবে যে অন্যরাও ওই কবিতা প্র্যাকটিসের মধ্যে হয়ে গেল। তখন আর সংসদের একটা যে মর্যাদা, সংসদের যে একটা গুরুত্ব, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেটার আসলে একটা পরিমিতি বোধ থাকা দরকার। পরিমিতি বোধ, হ্যাঁ, কোথায় থামতে হবে এটা বুঝতে হবে আরকি। আর এখন এটা নজরে আসলে এই কারণে, সেটা হলো বিগত ১৫ বছরে এর অপব্যবহার হয়েছে গান, সংসদের ভেতরে গান, কবিতার এই অপব্যবহারের কারণে এবার চোখে বাড়তেছে। কিন্তু এটার সাথে ওইটার আমার ধারণা যে পুরোপুরি তুলনা করা যাবে না। কিন্তু প্রবণতাটা যাতে আর না বাড়তে পারে। আচ্ছা। এবার একটু আসতে চাই যে দেশের সর্বোচ্চ বেসামরিক যে পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, সেটি বিভিন্ন ক্ষেত্রে দেয়া হয়। এবারে ১৫ জন ব্যক্তি এবং ৫ টি প্রতিষ্ঠান পেয়েছে। তার মধ্যে যাকে দিয়ে পুরস্কার বিতরণ আজকে করা হয়েছে, জাইমা রহমান গ্রহণ করেছেন তার দাদু অর্থাৎ খালেদা জিয়ার পক্ষ থেকে, এবং পুরস্কারটি মরণোত্তর। আমার প্রশ্নের জায়গাটা, আমি বেশ কয়েকটা উদাহরণ দেখলাম যে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনেকেই এই পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে অনেক নাম আছে। তার মধ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আছেন। তিনিও মরণোত্তর এই পুরস্কারটা পেয়েছিলেন। এখন আপনার মনে হয় কিনা যে এই পরিবর্তিত রাজনৈতিক যে পরিবেশ, এটি না হলে খালেদা জিয়ার এই পুরস্কারটা পাওয়া, মানে স্বাধীনতা পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন না। মানে এই সময়ে আসলে সেটা সম্ভব ছিল কিনা? নাকি আপনি মনে করেন যে আগেই পাওয়া মানে উচিত ছিল? এখন বিএনপি যদি ক্ষমতায় না আসতো তাহলে হয়তো পেতেন না। হ্যাঁ? এখন রাজনৈতিক দলগুলো তো তার নিজের দৃষ্টিভঙ্গিটা যেকোনো পুরস্কার, যেকোনো কর্মক্ষেত্রে তার প্রতিফলন ঘটাবে। এখন সেটা সঠিক না বেঠিক এটা হলো মানে বিবেচ্য বিষয়। আমি তো মনে করি এটা একটা সঠিক, এবং এটা একটা ঐতিহাসিক, আমি বলছি যে একটা এটা ছবি হবে। দেখেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি পুরস্কার দিচ্ছেন কন্যার হাতে। যেই কন্যার হচ্ছে যাকে দিচ্ছেন তিনি হচ্ছে দাদি সম্পর্কে। তো এই ছবিটা যদি আপনি ফ্রেমবন্দি করেন তাহলে এটার একটা রাজনীতি অনেক বছর পর এটার একটা থাকবে, স্মৃতি থাকবে। তারেক রহমান কিন্তু তার পরিবারকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করছেন না। এটা হলো খুব ভালো জিনিস যে তিনি যেভাবে রাজনীতিটা করছেন, তিনি যখন কি সংসদে সচিবালয়ে আছেন তখন যেমন রাজনীতি নিয়ে ডিসকাস করছেন তার সহকর্মীদের সঙ্গে, তিনি কিন্তু বাসায় ফিরে যেয়ে তার স্ত্রী জোবাইদা রহমান এবং জাইমা রহমান, তারা দুইজন কিন্তু তাকে ব্রিফ করছে। আমার বিভিন্ন সূত্র যেটা বলে, এবং আমি নিশ্চিত যে ব্রিফ করছে তো এটা কি একটা মানে রাজনীতিকে ধারণ করা এবং পুরো পরিবার রাজনীতিতে নিবেদিত থাকা, এটা খুব ভালো জিনিস। এখন পরিবারের রাজনীতিতে আসা নিয়ে ধরেন নানা রকম কথা আছে। একটা হলো আপনি ক্ষমতার অপব্যবহার করা,
আর একটা হচ্ছে রাজনীতি শিক্ষার বিষয়। তা আমার এখন পর্যন্ত দেখছি যে জাইমা রহমান বা জোবাইদা রহমান, তারেক রহমানের প্রতিটা অনুষ্ঠানে থেকে রাজনীতি শিক্ষাটা নিচ্ছেন, কিন্তু তারা কিন্তু কোনো পদ পদবি নিয়ে কিন্তু ওই ক্ষমতার কোনো চর্চাটা করছেন না। এটা আমি মনে করি একটা ভালো দিক। এবং আজকে জাইমা রহমান পুরস্কারটা নিয়েছেন তার দাদির, এবং হ্যাঁ, আপনি সিম্বলিক মানে এটা একটা এই জায়গাটা ভালো, বলেছেন। এটা তো আমার প্রশ্নের জায়গাটা যেটা যথাযথ হচ্ছে যে মর্যাদার জায়গা। যেটি হচ্ছে মরণোত্তর ব্যাপারটা নিয়ে। যেমন অনেক পুরস্কারের ক্ষেত্রে আমরা দেখি যে বড় পুরস্কারের ক্ষেত্রে সাধারণত মরণোত্তর পুরস্কার দেওয়া হয় যে তার জীবনের সময় থেকে তিনি দেখে যেতে পারলেন না। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমি যদি নাম বলি, আ মোজাফফর আহমেদ, আসাদুজ্জামান নূর, হুমায়ূন রশিদ চৌধুরী তিনি মরণোত্তর। আব্দুস সামাদ আজাদ তিনি জীবিত অবস্থায় পেয়েছেন। এইচ.এম. কামরুজ্জামান মরণোত্তর, এম. মনসুর আলী মরণোত্তর, তাজউদ্দিন আহমদ মরণোত্তর, সৈয়দ নজরুল ইসলাম মরণোত্তর, খালেদা জিয়াও মরণোত্তর পেলেন। হ্যাঁ। এবং এর জিয়াউর রহমানও মরণোত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মরণোত্তর। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে মরণোত্তর কালচারটা রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে মানে দল সুসময়ে না থাকলে এটা হবে না। এই প্র্যাকটিসটাই না, থেকে না, যাবে কিনা? এটা দুর্ভাগ্যজনক। আমরা যদি রাজনীতির জায়গায় না নিয়ে আসতে পারি, রাজনীতি যদি প্রতিহিংসার জায়গাগুলো চর্চা হইতে থাকে, তাহলে প্রত্যেকে তার মতন করে শুধু করতে থাকবে এবং এটা বিতর্কিত হবে। আজকে ধরেন এবং এটা সমালোচনারও। সমালোচনা, বা আজকে যদি বিএনপির এই স্বাধীনতা পুরস্কারে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আসতে পারত যে বিএনপি রাজনীতির সাথে যুক্ত না, তাহলে আরো ভালো হতো। তো আমি সেরকম অবশ্য রাজনীতি অঙ্গনের বাইরে আমি দেখলাম যে হানিফ সংকেতকে যেমন দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এরকম আরো রাজনীতির ক্ষেত্রেও কেন অন্যরা পাবে না? এরকম তো প্রবীণ রাজনীতিক মানে আছেন ভিন্ন না? মতের কিন্তু হ্যাঁ, কিন্তু যাদের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এগুলি উদাহরণ তৈরি করা দরকার। এবং এটা মানে এই আলোচনাগুলো বিএনপির মধ্যে, ভেতরে, বাইরে, গণমাধ্যমে হওয়া উচিত যে মরণোত্তর কেন? মানে জীবন থাকতে তারা কেন পাবেন না? এইটা যদি হয়, এবং দলের বাইরে যে এই স্বাধীনতা পুরস্কার, ২১শে পদক, এই জায়গাগুলো দলীয় বৃত্তের বাইরে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এমন একটা সিলেকশনের মাপকাঠিটা তৈরি করতে হবে যাতে এটা মানে সার্বজনীন হয়, সর্বদলীয় হয়, সর্বমতের হয়। যেমন আজকে তারেক রহমান কিন্তু আজকে বলছেন যে মতপার্থক্য থাকবে, তর্ক-বিতর্ক থাকবে, কিন্তু সেটা যাতে শত্রুতায় পরিণত না হয়। তো এটা তো খুবই উন্নত গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির একটা কথা। তো সেই কথাটা আমি বলছি, কিন্তু কার্যক্ষেত্রে আমি সেটা এপ্লাই করছি না। যেমন আজকে বললাম উনি এই কথাটা বললেন, কিন্তু আজকে বিমানবন্দরে ওই ওমরা করতে যে ইকবাল সোবহান চৌধুরী যেতে পারলেন না। এটা আবার কেমন কথা? যদি বলা হয় যে হত্যা মামলা আছে, তো এই হত্যা মামলার যে ভোগাস, এটা তো বিগত আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলে গেছে। বলছে যে এইগুলি অনেকগুলি ভুয়া মামলা আছে, এই মামলায় কাউকে বিরক্ত করা হবে না, বিব্রত করা হবে না, গ্রেপ্তার করা হবে না। কিন্তু আমি ওমরা করতে যেতে পারলাম না। তাহলে এটা কেমন কথা হলো? তো এগুলিও চিন্তা করতে হবে যে এটা কি ডক্টর ইউনূসের অনেকগুলো সমালোচিত যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে আমি যদি অব্যাহত রাখি, তাহলে তো সেই ওই যে মতপার্থক্য থাকবে, তর্ক-বিতর্ক থাকবে, কিন্তু সেটা শত্রুতে পরিণত করা যাবে না। সেই নীতির মধ্যে তো আমি আর থাকলাম না। এটাও চিন্তা করতে হবে। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে আজকের সংসদের আরেকটি বিষয় একটু আনতে চাই। সেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সেটি হচ্ছে যে আইনমন্ত্রী যেটি বলেছেন যে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের একেবারে কাছাকাছি সময় পর্যন্ত আদালতে, অধস্তন আদালতে ৪০,৪১,৯২৪টি মামলা। মানে এই নাম্বারটা শুনলে কেমন মনে হয় আপনার কাছে? এবং তারা এই জট নিরসনে অনেক ধরনের তালিকা দিয়েছে। কত বিচারক পদ সৃজন, কত অন্যান্য কর্মকর্তার সমস্ত নিয়োগ। এখানে দুটো আভাস, রাজনৈতিক যে প্রশ্নগুলো তুলে সোশ্যাল মিডিয়াতে আমি যারা সাধারণ মানুষ যে প্রশ্নগুলো করছে সেখানে আমি দেখলাম যে এর মধ্যে একটা নিয়োগ বাণিজ্যের গন্ধ কেউ খুঁজছেন, কেউ এরকম নানা রকম। আরেকটি হচ্ছে ঢালাও মামলা সব সরকারি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকেন। এই যে শঙ্কা মানুষের, এটা আপনার মধ্যে আছে কিনা? না, এটা আমি শঙ্কাটা মানে এটা শঙ্কা দূর হওয়ার মতন কোনো পদক্ষেপ আমি দেখছি না। কারণ আমি ধরেন ৯০,০০০ মামলা প্রত্যাহার করছে বিএনপি নেতাকর্মী। সেখানে দেখলাম পত্রিকায় ১.৫ লাখ মনে হয় আছে, তার মধ্যে ৯০,০০০ হয়েছে। তো মামলা তো আরো অনেকের নামে হয়েছে। ভুয়া মামলাও তো হয়েছে ইউনূস সরকারের সময়। তো সেগুলি কেন প্রত্যাহার হচ্ছে না? সেগুলিও তো করতে হবে। তো শুধু আমি আমার দলের জন্য করব, অন্য পক্ষের ক্ষেত্রে করব না। সেই কিছু যে আমি করছি সেটা দেখালে, প্রমাণ করলে, তাহলে একটা আস্থার জায়গাটা আসবে। তো
সেই জন্য এখনই আমি মানে চূড়ান্ত কথা বলতে চাই না। হয়তো হয়তো সরকার হয়তো চিন্তা করছে আরো কিছুদিন গেলে হয়তো তার একটা মানে অবস্থা দেখতে পারবো, তখন হয়তো বলতে পারবো যে বিএনপি আসলো, বিএনপি সে তার নিজের মতন করে। এর আগে 15 বছর শুধু নিজেদের মামলাগুলি মানে তুলে বেগম খালেদা জিয়া সহ মানে 111 এর সময় যত মামলা ছিল সেগুলি বহাল রাখলো। তো সেগুলি নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তার অবস্থান থেকে সরেনি। এখন বিএনপি সরবে কিনা এইটা তার নতুন কিছু দেখাতে হবে। বেশ কিছু নতুন তারেক রহমান তার আচরণ দিয়ে প্রমাণ করছে। জট এবং রাজনৈতিক হাতিয়ার, মানে এই ক্ষেত্রে আপনার প্রত্যাশাটা তাহলে কি? প্রত্যাশাটা এই রাজনৈতিক হাতিয়ারটা নতুন করে যেহেতু কোনো মামলা হচ্ছে না, পুরনো মামলাগুলো কে যদি অপসারণ করা হয় তাহলে ভালো। আর নতুন যেহেতু মামলা হচ্ছে না, এটা ভালো দিক, ভালো সাইন। আর নতুন মামলা আর মতন তো কোনো প্রেক্ষাপটও রচনা হয়নি। তবে যৌক্তিকভাবে কিছু ঘটনায় অ্যাকশন নিতে হবে। যেমন দৌলতপুরের এই ঘটনাটা যেটা ঘটে গেল, পীরের হত্যা ব্যাপার। সেখানে জামাতের একজন আঞ্চলিক নেতার নাম আসছে। সেগুলির ব্যাপারে অ্যাকশন চালাইতে হবে। কারণ যেই ধরনের মবের মধ্য দিয়ে যে হত্যাকাণ্ড, এগুলি বিএনপির সময় এই তারেক রহমান এখন যেহেতু ক্ষমতায় আছেন, এমনভাবে এগুলি শক্ত আসলে আইনগত অবস্থান নিতে হবে। আজকে আমরা আরেকটা আলোচনায় ছিলাম। তারপরে আপনি প্রসঙ্গটা তুলুন, আমি একটা প্রশ্ন করি। এটা আমার শেষ প্রশ্ন। সেটি হচ্ছে, আপনার কাছে এরকম মনে হয় কিনা যে এই যে কুষ্টিয়ার পীরকে হত্যা, একটা মব তৈরি করে হত্যাই বলা যায়। বলা যায় মানে কি, এটা দৃশ্যত তাই দেখা গেছে। 18 মিনিটের ফুটেজ পাওয়া যাচ্ছে। আর একজনকে পিটিয়ে মারলে তো 2-1 মিনিটে হয় না। এটা তো একটা লম্বা সময় লাগে। এর মধ্যে এটা থামানো গেল না শেষ পর্যন্ত, এবং এটা এখানে যে নেতাদের নাম এসেছে সেটাই কি কারণ এখন পর্যন্ত ধরতে না পারা? আপনার কাছে মনে হয় আজকে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা হয়ে যাচ্ছে? আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, নির্দেশনার অভাব আছে। কিন্তু এইগুলি যদি পার পেয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি ওই 18 মাসে দেখছেন না, মানে কয়েকদিন পর ঘন ঘটেছে। অনেকগুলো আমাদের আড়ালে শতাধিক কিন্তু মাজার কিন্তু ধ্বংস হয়েছে, তাই না? নুরাল পাগলা, তার লাশ কবর থেকে উঠায় নিয়ে পোড়ানো হয়েছে। তো এই কারণেই বলছি যে এইটা যেহেতু এই সরকারের আমলে একটা সবচেয়ে বড় ইনসিডেন্ট, এটাকে শক্ত হাতে মোকাবেলা করার মধ্য দিয়ে সরকারকে মেসেজ দিতে হবে, যাতে আমরাও বলতে পারি না এই সরকার এইগুলিকে প্রশ্রয়। যেমন আপনি এখন বলছেন, আমি কিন্তু ঠিক মন খুলে বলতে পারছি না যে না এই সরকার কোনোভাবেই এ করবে না এবং তারা এটা করছে, এটা কিন্তু বলতে পারছি না। এটা যদি ইতিমধ্যে যদি হতো তাহলে আজকের এখানে আমি খুব জোর গলায় বলতে পারতাম, কিন্তু এখনো পর্যন্ত পারছি না, এই কারণে যে এখনো মূল অভিযুক্তরা কিন্তু গ্রেপ্তার হয়নি। সুতরাং সরকারকে মেসেজ দিতে হবে। আমরা অবশ্যই সেই মেসেজের অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মোস্তফা ফিরোজ আপনাকে। জি, আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তার কাছ থেকে এই সময়ের রাজনৈতিক নানা বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানছিলাম। শেষ করছি আজকের বার্তা কক্ষ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এই আয়োজন দেখুন প্রতিদিন রাত 8টায় প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।